হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আস্থা এডুকেয়ার। আর তো বেশি দিন সময় নেই, পরীক্ষা তো ঘনিয়ে এলো। তা আশা করি তোমরা সবাই ভালো করে পড়াশোনা করছো। তোমরা কিন্তু ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? মাত্র আর কয়েকটা দিন হাতে সময় আছে। আর তোমরা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলি দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রতিনিয়ত আমাদের কমেন্ট করছো, আমাদের ভিডিওগুলো ভালো লাগছে, এটা জেনে আমরা খুব খুশি হয়েছি। এবং তোমরা যে মন দিয়ে ক্লাসগুলো দেখছো সম্পূর্ণটা, তোমরা যে ক্লাসগুলো মন দিয়ে করছো, এটা জেনে আমরা খুব খুশি। আজকে আমি তোমাদের পড়াবো তোমাদের সংস্কৃত গল্প সাহিত্য। এই সংস্কৃত গল্প সাহিত্যের মধ্যে তোমরা পড়বে পঞ্চতন্ত্র, হিতোপদেশ এবং কথা সরিৎসাগর, এই তিনটে গল্প গ্রন্থ। এই সংস্কৃত গল্প সাহিত্য থেকে তোমাদের আসবে টোটাল 3 মার্কস। তাহলে তোমরা বুঝতেই পারছো যে তোমাদের কতটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, কারণ এই তিনটে গল্প থেকে 3 মার্কস আসবে, মানে কতটা খুঁটিয়ে প্রশ্ন উত্তর হতে পারে। সেহেতু তোমাদের কিন্তু খুব ভালো করে এখান থেকে প্রশ্ন পড়তে হবে। গল্প সাহিত্য, এই যে গল্প সাহিত্য বলছি, গল্প কাকে বলে? গল্প কেনই বা সৃষ্টি হলো? কেনই বা এই গল্পকে আমরা পড়ছি, বা এই গল্প এলো কোথা থেকে? এইগুলো কিন্তু প্রথমে তোমাদের জানতে হবে। গল্প সাহিত্য বলতে যেখানে আমরা পশু পাখি ও মানুষের গল্পকে একসাথে নিয়ে যে গল্প, অথবা পশু পাখি এবং মানুষদের যে আলাদা আলাদা গল্প আমরা পড়ি, এই সমস্ত কিছুকে একত্রে আমরা গল্প সাহিত্য বলে থাকি। তো এই যে গল্প সাহিত্য, এই গল্প আমরা পড়ছি, এই গল্প কোথা থেকে এলো, কোথা থেকে সৃষ্টি হলো, বা কেনই বা আমরা গল্প পড়ি, কেনই বা আমরা এই যে গল্প শুনছি, এগুলো কেন, এর পিছনে কি কি কারণ আছে? তো এর পিছনে 3টে কারণ আমরা দেখতে পারি। প্রথম কারণ হিসেবে আমরা দেখতে পারি যে আমাদের যে অবসর সময়, আমরা যে সময় আমাদের কোনো কাজ থাকে না, সেই সময়টা আমরা কিভাবে কাটাবো, তার জন্য আমরা গল্প পড়ি, আমরা গল্প শুনি, তাই না? তো এই ক্ষেত্রে এটা একটা কারণ। সেকেন্ড কারণ, আমাদের বিনোদনের একটা কারণ। এই গল্প পড়ে আমাদের সেটা আনন্দের গল্প হলে আমরা সেখান থেকে আনন্দ উপভোগ করি, কষ্টের গল্প হলে, দুঃখের গল্প হলে সেটাকে আমরা অনুভব করার চেষ্টা করি, রহস্যের গল্প হলে সেটার মধ্যে আমরা একটা রহস্যের গন্ধ খুঁজে পাই, সেই গল্পের প্রতি আমাদের ইন্টারেস্ট আরও বেড়ে যায়, আমরা সেই সমস্ত রহস্যজনক গল্পের সমাধান খুঁজতে থাকি। তো আমাদের বিনোদনের কারণ হিসাবেও এটাও একটা কারণ হতে পারে। এবং তৃতীয় কারণ, গল্পের মাধ্যমেই আমরা ছোট ছোট বাচ্চাদের নীতি শিক্ষা দিয়ে থাকি, কি করা উচিত, কি করা উচিত নয়, এই সমস্ত শিক্ষা কিন্তু আমরা গল্পের মাধ্যমে তাদের দিয়ে থাকি। এবার আমরা দেখব এই গল্পকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। এই গল্পের কতগুলো ভাগ আছে। এই গল্পকে প্রধানত আমরা 2টো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মানুষের গল্প, অর্থাৎ মনুষ্য জীবনকে কেন্দ্র করে কিছু গল্প আমরা দেখে থাকি, সো মানুষের গল্প, এবং পশু পাখির নানা গল্প। এই মানুষের গল্পকে ইংরেজিতে বলা হয় ফেবেল, এবং পশু পাখিকে নিয়ে লেখা গল্পকে বলে থাকি ফেয়ারি টেল। মনুষ্য জাতিকে কেন্দ্র করে বা মানুষকে কেন্দ্র করে লেখা কিছু গল্পের উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি গুণাঢ্যের লেখা বৃহৎ কথা, চিন্তামণি ভট্টের লেখা সুখ সপ্ততি কথা ইত্যাদি গল্প। আবার অন্যদিকে আমরা পশু পাখিদের নিয়ে লেখা কিছু গল্পের উদাহরণ হিসাবে আমরা দেখতে পাই পঞ্চতন্ত্র, বেতাল পঞ্চবিংশতি ইত্যাদি। তবে এগুলি ছাড়াও আরও একটি ভাগের কথা কিন্তু আমরা জানতে পারি, সেটি হচ্ছে লোককথা। কিছু লোককথাকে নিয়েও গল্প সৃষ্টি হয়েছে, তো সেই ভাগটা সম্পর্কেও কিন্তু আমরা জেনে থাকি। তো এই গল্প সাহিত্যেরই অন্তর্গত তোমাদের যে প্রথম গল্প গ্রন্থটি আছে তা হলো পঞ্চতন্ত্র। এই পঞ্চতন্ত্র লিখেছিলেন বিষ্ণু শর্মা নামে দাক্ষিণাত্যের মহিলারোপ্য নগরের একজন পণ্ডিত। এই পঞ্চতন্ত্র লেখার পিছনে যে গল্পটি আছে সেটি হলো দাক্ষিণাত্যের মহিলারোপ্য নগরের রাজা অমর শক্তি তার পুত্রদের নীতিশিক্ষা নিয়ে খুবই চিন্তা ছিলেন। এই অমর শক্তির ছিল 3 পুত্র, যারা কিন্তু বুদ্ধির দিক থেকে খুবই কমজোরি ছিল। তো তাদেরকে কিছু শেখানোর জন্য এবং তিনি তার এই 3 পুত্রের শিক্ষা লাভের জন্য রচনা করেন এই পঞ্চতন্ত্র নামক এই গ্রন্থটি। রাজা অমর শক্তি 3 পুত্রের নাম হচ্ছে বসু শক্তি, উগ্র শক্তি এবং অনেক শক্তি। পঞ্চতন্ত্র নামটা কেন এসেছে জানো, বা ভাবে এই পঞ্চতন্ত্র নামটি হয়েছে জানো? এই যে পঞ্চতন্ত্র গ্রন্থটি, এই পঞ্চতন্ত্র, তন্ত্র কথার অর্থ অধ্যায়, পঞ্চ অর্থ 5
এবং তন্ত্র অর্থাৎ অধ্যায়, অর্থাৎ এই গ্রন্থটিতে আমরা দেখতে পাবো যে এই গ্রন্থটি 5টি অধ্যায় আছে, তাই এর নামকরণ করা হয়েছে পঞ্চতন্ত্র। সেই 5টি অধ্যায়ের নাম কি কি? প্রথম অধ্যায়টির নাম মিত্রভেদ, দ্বিতীয় অধ্যায়টির নাম মিত্র প্রাপ্তি, তৃতীয় অধ্যায়ের নাম কাকলুকীয়, চতুর্থ অধ্যায়ের নাম লব্ধপ্রনাশ, পঞ্চম অধ্যায়ের নাম অপরীক্ষিত কারক। মিত্রভেদ অর্থাৎ বন্ধুত্ব ভঙ্গ, অর্থাৎ এখানে আমরা দেখতে পাবো যে বন্ধুত্ব কিভাবে ভেঙে গেছে। মিত্র প্রাপ্তি অর্থাৎ বন্ধু প্রাপ্তি, এই অধ্যায়ে আমরা দেখতে পাবো কিভাবে বন্ধুত্ব হয়েছে, কিভাবে বন্ধু হয়েছে। কাকলুকীয় অর্থাৎ চিরশত্রুতা, লব্ধপ্রনাশ অর্থাৎ কোনো কিছু পেয়ে হারানো, অপরীক্ষিত কারক অর্থাৎ হঠকারিতা। এই 5টি অধ্যায়ের নাম বললাম, এবার এই 5টি অধ্যায়ে কি গল্প আছে তার একটু বিষয়বস্তুটা দেখে নেওয়া যাক। প্রথম অধ্যায় মিত্রভেদ, এই মিত্রভেদ অধ্যায়টিতে আছে 22টি গল্প আছে। এই জায়গাগুলো তোমরা কিন্তু নোট করে রাখবে, কারণ এই জায়গা থেকেই কিন্তু তোমাদের এমসিকিউ আসবে। কোন অধ্যায়ের মধ্যে কটি গল্প আছে এই জায়গা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই মিত্রভেদ অধ্যায়টিতে আছে টোটাল 22টি গল্প। এই মিত্রভেদ অধ্যায়টি হচ্ছে এই 5টি তন্ত্রের মধ্যে সবথেকে বড় অধ্যায়। এর মূল গল্পের চরিত্র দমনক নামে একটা শিয়াল, এবং এখানে আছে সঞ্জীবক নামে একটা ষাঁড় এবং পিঙ্গলক নামে একটি সিংহের বন্ধুত্ব হওয়ার ঘটনা। সঞ্জীবক নামে একটি ষাঁড়ের সাথে পিঙ্গলক নামে একটি সিংহের বন্ধুত্ব হয়। এরপর সেই শিয়াল দমনক, সে খুব চালাক ছিল, সে ষড়যন্ত্র করে সিংহ এবং ষাঁড়ের মধ্যে বন্ধুত্বকে ভেঙে দেয়। এরপর পিঙ্গলককে দিয়ে সঞ্জীবককে হত্যা করে নিজে মন্ত্রী হয়। এছাড়াও এই ভাগটিতে আমরা দেখতে পাবো কাঁকড়ার কামড়ে অতি লোভী বকের প্রাণহানি, বানরের দুর্দশা, কেউটে সাপের প্রাণনাশ, খরগোশের বুদ্ধিতে সিংহের বিনাশ ইত্যাদি গল্প কিন্তু আমরা এই অধ্যায়টির মধ্যে দেখে থাকবো। এই অধ্যায়ে যে 22টি গল্প আছে বললাম, সেই 22টি গল্পের ডিটেলস কিন্তু তোমাদের সিলেবাসে নেই, সেহেতু তোমরা শুধু এটাই জেনে রাখবে যে এই মিত্রভেদ অধ্যায়টিতে 22টি গল্প কিন্তু আছে। এবং এখানে একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি, এই অধ্যায়টিতে সাম ও ভেদের একটা রাজনৈতিক তত্ত্বের কথা কিন্তু জানা যায়। এরপরে দ্বিতীয় অধ্যায়টি আছে মিত্রপ্রাপ্তি। এই অধ্যায়ে আমরা দেখে থাকবো এখানে এক কাকের সঙ্গে হিরণ্যক নামে এক ইঁদুরের বন্ধুত্ব হয়। এছাড়াও এই অধ্যায়টিতে বণিক সাগর দত্তকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয় এবং তিনি কিভাবে স্থির বিশ্বাসে এবং ভাগ্যের জোরে আবার অর্থবান হন। তাছাড়াও সমীলক নামে এক তাঁতির নিজের চেষ্টা সত্ত্বেও কিভাবে ভাগ্যের ফেরে তিনি সব হারান। এ ধরনের অনেক গল্প কিন্তু এই অধ্যায়টিতে আছে। এই অধ্যায়টিতে আছে 6টি গল্প। পরবর্তী অধ্যায়টি আছে কাকলুকীয়। এই অধ্যায়টিতে আমরা দেখে থাকবো পুরনো শত্রুদের জেরে কাক এবং প্যাঁচার মধ্যেকার যুদ্ধের একটি কাহিনী। প্যাঁচাদের রাজা অরিমর্দন প্রতি রাতে কাকেদের রাজা মেঘবর্ণের দুর্গে প্রবেশ করে এবং তাদের সেখানে মেরে ফেলে। এরপর কাকেরা ঠিক করে তারা একযোগে অরিমর্দনকে হত্যা করবে। এরপর মেঘবর্ণের মন্ত্রী স্থিরজীবী মেঘবর্ণের সঙ্গে ষড়যন্ত্র করে অরিমর্দনের সঙ্গে বন্ধুত্ব করে। এরপর তারা একসঙ্গে দুর্গে প্রবেশ করে এবং প্যাঁচাদের পুড়িয়ে মারে। এই গল্পটা আমরা এখানে দেখতে পাবো। এছাড়াও আমরা দেখতে পাই দুষ্টবুদ্ধি সম্পন্ন কিছু লোক মিত্র শর্মা নামক একজন ব্রাহ্মণকে ঠকিয়ে একটা ছাগল নিয়ে চলে যায়। এই ধরনের মোট 13টা গল্প কিন্তু এই অধ্যায়ে আছে। এর পরবর্তী অধ্যায়টি হচ্ছে লব্ধপ্রনাশ। এই অধ্যায়টিতে আমরা দেখতে পাবো কিভাবে বিশ্বাসঘাতক কুমির তার বন্ধু বানরকে পেয়েও হারিয়েছিল। এছাড়া এই অধ্যায়ে শুদ্ধপট নামে এক ধোপার গাধাকে বাঘের চামড়া পরানোর গল্প, ব্যাং কেউটের গল্প ইত্যাদি আমরা কিন্তু এই অধ্যায়ের মধ্যে দেখতে পাবো। এই অধ্যায়টিতে আছে 17টি গল্প। এর পরবর্তী এবং শেষ অধ্যায় হচ্ছে অপরীক্ষিত কারক। এই অধ্যায়টিতে আমরা দেখতে পাবো ব্রাহ্মণ নকুলের গল্প, 4 জন পণ্ডিত মূর্খ ব্রাহ্মণের গল্প। এরকমই এই অধ্যায়টিতে মোট 14টি গল্প আছে। এরপরে তোমাদের আছে হিতোপদেশ। হিতোপদেশ নামের মধ্যেই দেখো বলা হয়েছে হিতোপদেশ, হিত উপদেশ। এটাকে যদি আমরা সন্ধি করি হিতযুক্ত উপদেশ, অর্থাৎ
উপদেশ কি? উপদেশকে আমরা ইংরেজিতে বলে থাকি অ্যাডভাইস, অর্থাৎ ভালো, বা এখানে আমরা বলতে পারি যে নীতিশিক্ষামূলক উপদেশ হচ্ছে এই হিতোপদেশ। এই হিতোপদেশ রচনা করেন পণ্ডিত নারায়ণ শর্মা, যিনি ছিলেন রাজা ধবলচন্দ্রের সভার সদস্য। পাটলিপুত্রের রাজা সুদর্শনের পুত্রদেরকে শিক্ষাদানের জন্যই কিন্তু এই হিতোপদেশ রচনা করা হয়েছিল। এই হিতোপদেশের রচনাকাল যদি দেখা যায় তাহলে তা নবম শতকের পর থেকে চতুর্দশ শতকের শেষের মাঝামাঝি সময়েই রচনা করা হয়েছিল বলে মনে করা হয়। এই হিতোপদেশের একটি প্রাচীন পুঁথি 1373 খ্রিস্টাব্দে লেখা হয়েছিল, সেহেতু আমরা বলতে পারি যে এই গ্রন্থটি তার আগে লেখা হয়েছিল, এটা কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারি। হিতোপদেশের আছে 4টি অধ্যায়: মিত্রলাভ, সুহৃদদেব, বিগ্রহ এবং সন্ধি। এই হিতোপদেশে মোট 43টি গল্পের উল্লেখ কিন্তু আমরা পেয়ে থাকি। এই 43টা গল্পের মধ্যে 25টা গল্প নেওয়া হয়েছে পঞ্চতন্ত্র থেকে এবং বাকি 18টি গল্প কিন্তু অন্যান্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। প্রথম অধ্যায় মিত্রলাভে আমরা দেখতে পাই কাক, ইঁদুর এবং সন্ন্যাসীর গল্প, বৃদ্ধ বাঘ এবং লোভী পথিক এবং রাজা বীরসেনের গল্প। দ্বিতীয় অধ্যায় সুহৃদদেবে আমরা দেখতে পাই দমনক এবং করটক নামে শিয়ালের কথা, সঞ্জীবক নামক ষাঁড়ের কথা, মহাবিক্রম নামক সিংহ, ঘণ্টাকর্ণ রাক্ষস, আয়ুষ দম্পতি বীর বিক্রম রাজার গল্প। তৃতীয় অধ্যায় বিগ্রহতে আমরা দেখতে পাই বিলাস নামক রজক, হিরণ্যগর্ভ নামক ব্রাহ্মণ, নীল শিয়ালের গল্প, হাঁস ও কাক প্রভৃতির গল্প এই অধ্যায়টিতে আমরা দেখে থাকি। চতুর্থ অধ্যায় আছে সন্ধি, এখানে আমরা দেবশর্মা নামক এক ব্রাহ্মণ, মহাতপা মুনি, মন্দবিষ নামে এক সাপ, সংকট ও বিকট নামক হাঁস এদের গল্প আমরা এই অধ্যায়ে দেখে থাকি। এরপরে তোমাদের যে গ্রন্থটি আছে সেটা হচ্ছে কথা সরিৎ সাগর। এই কথা সরিৎ সাগর হচ্ছে পৃথিবীর সবথেকে প্রাচীন এবং সবথেকে বড় গল্প গ্রন্থ। এটি সংস্কৃত ভাষায় কিন্তু লেখা হয়েছিল। গুণাঢ্যের বৃহৎ কথা অবলম্বনে সোমদেব কথা সরিৎ সাগর লিখেছিলেন। তিনি কাশ্মীর রাজ অনন্তের সভাকবি ছিলেন। অনন্তের মহিষী বিদুষী সূর্যবতীর আগ্রহে তিনি এই গ্রন্থটি কিন্তু রচনা করেছিলেন। এই গ্রন্থটি 18টি লম্ভকে বিভক্ত এবং এতে 124টি তরঙ্গ এবং 22,000টি শ্লোক আছে। এই গ্রন্থটি রচনা করা হয়েছিল সোমদেব কাশ্মীর রাজ যখন অনন্তের সভাকবি ছিলেন। অনন্তের রাজত্বকাল ছিল 1029 খ্রিস্টাব্দ থেকে 1064 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে, সেহেতু সোমদেব ওই সময় এই গ্রন্থটি রচনা করেছিলেন বলে কিন্তু মনে করা হয়। কথা সরিৎ সাগর, কথা এই সংস্কৃত সাহিত্যে এই যে গল্প, এই গল্পকেই কিন্তু বলা হয়ে থাকে কথা। এবং সরিৎ, সরিৎ কথার অর্থ হচ্ছে নদী, এবং সাগর অর্থাৎ তোমরা জানোই সাগর সমুদ্র, অর্থাৎ আমরা বলতে পারি যে নদীর স্রোতের মতো ছোট ছোট গল্পগুলোকে নিয়ে বিরাট সমুদ্রের মতো সংস্কৃত গল্প সাহিত্যের সঙ্গে তা মিশেছে। এই কথা সরিৎ সাগরের বিষয়বস্তু হচ্ছে উদয়ন, বাসব দত্তা এবং তাদের পুত্র নরবাহন দত্ত এবং তাদের প্রধান পুত্রবধূ মদন মঞ্জুকার গল্প কিন্তু এখানে বলা হয়েছে। গল্পটি প্রথম দিকে আমরা দেখতে পাই বিক্রমাদিত্য সহ আরও অন্যান্য রাজাদের প্রেম কাহিনী এবং তাদের পৌরুষত্বের কথা। এছাড়াও পঞ্চতন্ত্র, বেতাল পঞ্চবিংশতি এবং বৌদ্ধ জাতকের নানান গল্প কিন্তু এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এই ছিল তোমাদের সংস্কৃত গল্প সাহিত্যের সম্পূর্ণ ভিডিও। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখেছো। এরপরেও যদি কোনো জায়গায় বুঝতে কোনো রকম অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব।